নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তটিনীর ছেলে ফিরে এসেছে, লাট্টু। সে এসে মাকে বলছে তার মা তার কাছে দৌড়ে গেছে, মানে তটিনী তো খুব কাছে ছেলেকে জড়িয়ে ধরে বলছে, আমি জানতাম মা যে পাই পরশুরাম, আর পাই তো আমাকে বাঁচিয়েছিল ওই গুন্ডাদেরকে ওই রিয়াল গান দিয়ে গুলি করে আর ঢিসুম ঢিসুম করে পাই আমাকে বাঁচিয়েছিল। তো ওর মা তো জড়িয়ে ধরে ওকে খুব কাঁদছে। পিকো সেখানে আসে, পরশুরাম খুব খুশি। তো পিকো বলছে, পা চলো না আমরা ওই রাস্তার ধারে ওই রোড সাইডের ওই দোকানগুলো থেকে ডিম ভাত খাবো। পরশুরাম বলছে, ডিম ভাত খাবি? বলে হ্যাঁ। তো লাট্টু বলছে যে আর মাম্মি যদি পারমিশন দেয় তাহলে মটন কষাও খাবো। তো পরশুরাম তো হাসছে, বলে আচ্ছা ঠিক আছে চল খাবো খাবো। মানে মোহিত স্যার বলছে যে তুমি এখন বাড়ি যাও। তো বলছে স্যার আমি বাড়ি যাবো। আর বিজিৎ বলছে যে অনেক দিন পর তোমার ছেলে ফিরে এসেছে, তো তুমি ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো, তাই বলছে। তো এই বলে পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে তাই। তো এবার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, চলো তাহলে আমরা খাবো। তো এরপর সবাই যখন বেরোচ্ছে তখন পরশুরামকে মোহিত স্যার বলছেন যে একটু দাঁড়াও। বলে কি স্যার? তখন পরশুরামের হাতে একটা চিঠি দেয়। তো বলছে এই চিঠিটা কিসের? বলছে একটা মার্ডার মিস্ট্রি আছে, সেই কেসটা তোমাকে সলভ করতে হবে। শিবানী মার্ডার মিস্ট্রি। বলে শিবানী? নামটা খুব চেনা চেনা লাগছে পরশুরামের। তো বলছে তুমি চেনো? বলছে একই নামের তো অনেকেই হয় স্যার, তবে আমি বাড়িতে যাই, আমি ফ্রি টাইমে এই চিঠিটা পড়ে আপনাকে আমি ফোন করছি, মানে রিপোর্ট করছি, তাই বলছে। এই বলে পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে বউ বাচ্চাকে সবাইকে নিয়ে একসঙ্গে ঘরে ঢুকছে, আর সবাই বলতে বলতে ঢুকছে, আমি ভয় করব না, ভয় করব না, মরার আগে মরবো না ভাই, মরবো না। এই কবিতাটা বলতে বলতে সবাই মিলে ঢুকছে। তো এবার ছেলে বলছে যে রাক্ষস দাদু নাকি ভালো হয়ে গেছে পা। বলে রাক্ষস দাদু? বলে হ্যাঁ, আমাকে দিদিভাই বলছিল। তো বলে হ্যাঁ ভালো হয়ে গেছে তো। তো বলছে দাও না তাহলে একটু কথা বলি ফোন করে। তো পরশুরাম তখন ফোনটা দেয়, আর ও ফোন লাগিয়েছে, কিন্তু ফোনটা রিসিভ করেছে জিৎ মুখার্জি। বলছে রাক্ষস দাদু তুমি নাকি ভালো হয়ে গেছো, আর তুমি নাকি হসপিটালও এসেছিলে, আমাকে সরি বলেছিলে, আমাকে মাটনও খাইয়েছো। বলে শাট আপ, আমি জিৎ মুখার্জি বলছি, খবরদার আমাকে ফোন করবে না আর এরকম কথা বলবে না। বলে জিৎ মুখার্জি বলছো তো কি হয়েছে? তুমি কি ভালো হতে পারো না? তাই বলছে। তখন তখন বলছে পা, এটা তো ওই জিৎ মুখার্জি বলছে, এটা কোন রাক্ষস দাদু? তখন তটিনী বলছে ফোনটা আমাকে দাও, আর খবরদার বলেছি না যে বড়দের সম্মান দিয়ে কথা বলবে। তো লাট্টু সরি বলে। তটিনী এবার কথা বলছে যে তুমি আমার ছেলের সাথে এইভাবে কেন কথা বলছো? বলে তোদের সাথে কোনো সম্পর্ক রাখার আমার কোনো ইচ্ছে নেই, কথা বলারও কোনো রুচি নেই, খবরদার তোর ছেলেকে বলে দিবি আমাকে যাতে ফোন না করে। আর সাথে এটাও বলে দিবি যে আর একটু মানে একটু সাবধানে রাখবি আর কি, এবারের মতো তো না হয় খুঁজে পেয়ে গেছিস, এরপরে কে জানে হয়তো খুঁজেই পাবি না। বলে ফোনটা রেখে দেয়। তটিনী কিন্তু একটু চিন্তায় পড়ে যায়, ও হ্যালো হ্যালো করতে থাকে, দেখছে ফোনটা কেটে দিয়েছে। তো এরপরে বাচ্চাদেরকে বলছে যাও তোমরা ভেতরে যাও, গিয়ে তোমরা ফ্রেশ হয়ে নাও। তো এরপরে বাচ্চারা ভেতরে চলে যায়। এবার পরশুরাম কিন্তু চিঠিটা বের করেছে। তো তটিনী বলছে এটা সেই চিঠিটা, কি লেখা আছে? তো পরশুরাম পড়ছে এবার যে শিবানীর হয়ে কেউ চিঠিটা লিখেছে, যে 10 বছর ধরে নাকি শিবানী নিখোঁজ, তার স্বামী নাকি তাকে হয়তো মেরে ফেলেছে কিংবা জীবিত আছে। তো মানে পরশুরামদের কাছে রিকোয়েস্ট করেছে যে চিঠিটা লিখেছে সে যাতে, মানে পরশুরাম যাতে মেয়েটিকে, যদি মেয়েটি জীবিত অবস্থায় থাকে তাহলে যাতে খুঁজে বের করে, আর যদি মেয়েটিকে মেরে ফেলা হয় তাহলে যাতে তার ন্যায় বিচার করা হয়। এইভাবে মেয়েটি কোথায় থাকে, মানে যে চিঠি লিখেছে তার বাড়ির ঠিকানাও সেখানে লেখা আছে, আর তার 10টা বাড়ির পরে শিবানীর বাড়ি সেটাও লেখা আছে। তো তটিনেরও কিন্তু নামটা খুব চেনা চেনা লাগছে, বলছে শিবানী সেই মেয়েটা কি? পরশুরাম বলছে জানি না, তবে সেও তো নিখোঁজ অনেক দিন ধরে, জানি না কোথায় আছে, এইভাবে বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে আর কি, কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে কোনো মতে ছুটিয়ে নিয়ে এসছে। তো বলছে যে তোমাকে কোনো রকমভাবে মানে বের করা গেছে ওখান থেকে, কিন্তু বিজিতকে বের করা যায়নি। তখন নন্দিনী বলছে বিজিত করে অ্যারেস্ট করেছে। কর্ণ বলছে কি, কোন বেসিসে বিজিতকে অ্যারেস্ট করেছে? তখন নন্দিনী বলছে তটিনীকে খুন করার উদ্দেশ্যে। আসল ব্যাপারটা কি বলুন তো? আসল উদ্দেশ্যটা হচ্ছে ওই এভিডেন্সগুলো খুঁজে বের করার, এটা জানার চেষ্টা করছে যে এভিডেন্সগুলো কোথায় আছে, কার কাছে আছে। নন্দিনী বলছে আমার কি মনে হয় জানেন, যে ওই এভিডেন্সগুলো হাতে পেলেই মনে হয় বিজিতকে ওরা ছেড়ে দেবে। তখন কর্ণ বলছে না না না, ছাড়বে না ছাড়বে না, এই তটিনী হচ্ছে পরশুরামের থেকেও এক কাঠি ওপর দিয়ে যায়, তাই ওকে আমি খুব ভালো করেই চিনি, ও কিছুতেই ছাড়বে না। এমন কথা বলতে বলতেই কিন্তু ফোন চলে আসে তটিনীর, কর্ণের ফোনে। তো তটিনী ফোন করে বলছে যে আমার ছেলে আপনার সাথে কথা বলবে। বলে কি? বলে হ্যাঁ এই যে কথা বলুন। তো বলছে রাক্ষস দাদু, বলছি যে
বলছে কর্ণ বলছে কেন ফোন করেছো? তো বলছে আসলে আমরা না পয়লা বৈশাখে একটা ভালো অনুষ্ঠান করছি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান নিয়ে। তো তুমি এসো কিন্তু সেখানে, তোমার ভালো লাগবে। আর তুমি তো হসপিটালেও এসেছিলে, আমাকে সরি বলেছিলে, আমাকে মাটনও খাইয়ে দিয়েছিলে। তো বলছে যে সেটা দায়ী পড়ে খাইয়েছিলাম, তুমি বুঝবে না। বলে বুঝি বুঝি, সব বুঝি, আমরাও তো বড় হচ্ছি নাকি। তো তুমি আসবে কিন্তু। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো তো? তো কর্ণ তো এবার বিরক্তি বোধ করছে, বলছে এই শুনবো না কেন, শুনবো না কেন? বলছে তাহলে একটা লেখা বলো তো। বলে এই এচড়ে পাকা ছেলে হয়েছে একটা, রাখো ফোনটা। তো ওদিকে তখন পিকো বলছে দে তো ভাই ফোনটা আমাকে দে তো। এবার ফোনটা নিয়েছে, বলছে এই যে নিমপাতা দাদু। কর্ণ তো আবার বিরক্ত হচ্ছে যে এই মেয়েটাও হয়েছে একটা। তো বলছে যে তুমি প্রোগ্রামে এসো কিন্তু, আমরা নাটক করছি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তুমিও করবে নাটক। হ্যাঁ, বলে কি আমি নাটক করব? এচড়ে পাকা মেয়ে হয়েছে একটা। তো বলছে এচড়ে পাকা, মাথা কাজ করছে না, মার কাছে গেছে। মা মানে মাম্মি, হোয়াট ইজ এচড়ে পাকা? বলে কি ফোনটা আমাকে দাও। তখন তটিনী বলছে, কথা বলছে যে আপনি আমার বাচ্চাদের কি এসব উল্টোপাল্টা কথা বলছেন? বলে বাচ্চা? হ্যাঁ ওরা বাচ্চা। বলছে বাচ্চা মজা মজা করছে, নাটক করবো কিনা বলছে। আমি নাটক করব? হ্যাঁ নাটক করব। তো তিনি বলছে তা করতেই পারেন কিন্তু ভালোই লাগবে, ওই রাক্ষস টাক্ষসের পার্টগুলো নিয়ে নেবেন, আপনাকে বেশ মানাবে। বলে শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট, তাই বলছে। তো তিনি তো হাসছে মুচকি মুচকি। কর্ণ বলছে এবার বলো তো বিজিতকে কেন অ্যারেস্ট করেছো? বলছে কারণ বিজিত আমাকে খুন করার চেষ্টা করেছিল। আর আপনি একটা কাজ করুন তো, আপনি বরঞ্চ ওই নন্দিনী মুখার্জিকে গিয়ে বলুন যে সমস্ত এভিডেন্সগুলো ফিরিয়ে দিতে, যা যা ওকে বিশ্বাস করে দেওয়া হয়েছিল সবটা ফিরিয়ে দিতে, সেই সব কিছু যেন আমার হাতে তুলে দেয়। কিন্তু হ্যাঁ, বিজিতকে কিন্তু ছাড়া হবে না। আমি আমার স্বামীকে বলে দেব বিজিতকে যেন এনকাউন্টার করে দেয়। কর্ণ তো শুনে অবাক, বলছে এই তটিনী মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তটিনী বলছে মুখ সামলেই কথা বলছি, যদি মুখ সামলে না কথা বলতাম না তাহলে এই মুহূর্তে আমার হাতে থাকতো একটা লোডেড গান, আর সেই গান দিয়ে আপনাকে গিয়ে আমি শ্যুট করে দিতাম, জাস্ট শ্যুট করে দিতাম। কর্ণ বলছে এই তুমি আমাকে থ্রেট করছো? তখন আরাধ্যা ফোনটা নিয়ে নেয়, বলছে এই তুই আমার শ্বশুরমশাইকে থ্রেট করছিস কেন? বলছে তুই বরঞ্চ তোর শ্বশুরমশাইকে আর ওই নন্দিনীকে গিয়ে বোঝা যে আমার কাছ থেকে যা যা এভিডেন্সগুলো নিয়েছে তা যাতে আমাকে ফেরত দেয়, আর যা যা প্রমাণ ওরা লোপাট করেছে সেগুলো সেই সব কিছু যাতে আমার হাতে ওরা ফেরত দেয়। কথাটা যাতে মাথায় থাকে, না হলে কিন্তু সবার কপালে দুঃখ আছে। বাই দেবে, নন্দিনী মুখার্জিকে একটু ফোনটা দে। আরাধ্যা অবাক, নন্দিনী মুখার্জি বলছে, দিদি বলছে না। বলছে কি? বলছে আরে নন্দিনী মুখার্জিকে ফোনটা দে, মানে দিদিকে ফোনটা দে। তো নন্দিনীকে এবার ফোনটা দিয়েছে, বলছে বর্দি ভাই ফোন করেছে। তো এবার তটিনী বলছে দিদি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তবুও তোকে বলছি আরেকটা সুযোগ দিচ্ছি, প্রমাণগুলো এভিডেন্সগুলো সব আমার কাছে ফেরত দে, না হলে বিজিত লাইরি যেখানে আছে না, তুইও তো সেখানেই ছিলি, সেখান থেকে বেরিয়ে এসেছিস, আবার গিয়ে কিন্তু ওর পাশেই ঢুকে যাবি। নন্দিনী চিৎকার করে বলছে শাট আপ, জাস্ট শাট আপ। বলছে দিদি তুই পাল্টে গেলি, তুই এতটা পাল্টে গেলি, এতটা টাকার কাছে তুই বিক্রি হয়ে গেলি। বলছে শ্রীমতী গিরগিটি। নন্দিনী চোখ বড় বড় করে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।